নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন স্যান্দন টিভি, সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। সোমবার দুপুর 1টা নাগাদ বৈজয়নগর থানাধীন কান্তাকোবরা এলাকায় এক জঙ্গল থেকে উদ্ধার হয় পচা গলা মৃতদেহ। মৃতদেহের অধিকাংশ পচে কঙ্কালে পরিণত হয়ে গেছে। মৃতদেহ শনাক্ত করার মতো কোনো উপায় নেই। এ বিষয়ে বৈজয়নগর থানার পুলিশ জানায়, দুপুরে 1টা নাগাদ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে একটি পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে, যদিও মৃতদেহের 85% কঙ্কাল হয়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে তারা মৃত ব্যক্তিকে কেউই চিনতে পারেনি, যেহেতু মৃত ব্যক্তির শরীর 85% কঙ্কালে পরিণত হয়ে গেছে, তাই মৃতদেহ সহজে শনাক্ত করাও কঠিন হয়েছে বলে জানায় পুলিশ। মৃত ব্যক্তির পাশ থেকে পুলিশ প্যান্ট, জুতা, টুপি উদ্ধার করে। প্যান্টের পকেট থেকে 2 কোটা ড্রাগস উদ্ধার করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ওটা একটার দিকে একটা আমরা খবর পাইছিলাম আর কি। আজকে একটার দিকে একটা খবর পাই যে একটা আননোন ডেড বডি পাওয়া গেছে। লোকাল ভিলেজাররা এখানে কান্তাকোবরা থানা মুরা বলে এটাকে কান্তাকোবরা পাড়া আন্ডার লক্ষ্মীপুর আরডিসি ভিলেজ। তো আমরা অ্যাকর্ডিংলি এখানে আসার পরে দেখছি একটা অলমোস্ট 80% to 85% ডিকম্পোজ একটা ডেড বডি আমরা এখানে পেয়েছি, যার এইজ অ্যাবাউট 22 বা 23-4 এমন হবে। তো প্যান্টটা একদিকে খোলা, আবার প্যান্টের মধ্যে আমরা আবার কিছু কোটা পাই, যেগুলো ড্রাগসের কোটা এরকম পাই। তো জানি না, এখন তো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা আপাতত বডিটা আমরা রিকভারি নিয়ে পোস্টমর্টমের জন্য নেব। একটা আনন্যাচারাল ডেথ কেস নিয়ে আমরা কেস স্টার্ট করব। ওনার যে শুটে কোনো আই কার্ড গুলি না, কোনো কিছু পাওয়া যায়নি, খালি ওই ড্রাগস ভর্তি ছোট ছোট 2-3টা কোটা পেয়েছি। কুকুর, বিড়াল, বানরের কামড় ও আঁচড়ের পর প্রতিষেধক মিলছে না তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। রোগী এবং রোগীর পরিবার হাসপাতালের বাইরের দোকান থেকে ক্রয় করছে প্রতিষেধক। মহকুমা স্বাস্থ্য আধিকারিকের দাবি, গোটা জেলাতে প্রতিষেধকের সংকট। কুকুর, বিড়াল ও বানরের কামড় এবং আঁচড়ের পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এসে রোগীর প্রতিষেধক মিলছে না। গত 1 মাস ধরে প্রতিষেধক শূন্যতায় ভুগছে এই মহকুমা হাসপাতালে আসা রোগীরা। এ বিষয়ে জানান এসডিএমও ডক্টর চন্দন দেববর্মা। বিনামূল্যে হাসপাতাল থেকে প্রতিষেধক পাওয়ার কথা থাকলেও প্রতিষেধক হাসপাতালের বাইরের বিভিন্ন দোকান থেকে চড়া দামে কিনতেও বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। জানা যায়, রবিবার রাতে তেলিয়ামুড়ার এক শিশুকে কুকুর কামড় দেয়। তারপর পরিবারের লোকজন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শিশুটিকে নিয়ে আসলে হাসপাতাল থেকে বলে দেওয়া হয় প্রতিষেধক নেই। তারপর হাসপাতালের বাইরের এক দোকান থেকে প্রতিষেধক ক্রয় করে আনতে হয় শিশুটির পিতার। ছেলের কুত্তা কামড় দিছে, আমি হাসপাতালে আইছি, তবু দেখি মাগনা পাই না। কি মাগনা পাইছেন? ভ্যাকসিন? ভ্যাকসিন, রেবির ভ্যাকসিনগুলি যেগুলি দেওয়া হয়। আপনার ছেলের বয়স কত? 5.5 বছর। হাসপাতালে কইছে ওষুধ নাই, প্রাইভেটে কিনে আনতেন? কিনে আন, আমি কিনে আনছি। আনছেন? নাম? আমার নাম রিকেশ দেববর্মা। বাড়ি কোন জায়গায় আপনার? দুস্কি। এ বিষয় নিয়ে সোমবার তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডক্টর চন্দন দেববর্মার সঙ্গে কথা বললে তিনি বলেন, গত 1 মাস ধরে সংশ্লিষ্ট ভ্যাকসিন শূন্যতায় ভুগছে মহকুমা হাসপাতাল। শুধু মহকুমা হাসপাতাল নয়, খোয়াই জেলার অন্যান্য হাসপাতালে প্রতিষেধক মিলছে না। পাশাপাশি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি অবগত করা হয়েছে। তবে কবে নাগাদ এই প্রতিষেধক রোগীদের বিনামূল্যে আবার হাসপাতাল থেকে মিলবে সে বিষয়ে কোনো কিছুই বলতে পারছেন না তিনি। কালকে রাত্রে পেশেন্ট আইছিল পরে পেশেন্টের ঘুরাই দেওয়া হয়েছে, নাই গেছিল? নাই তো আমরা ডিস্ট্রিক্টে নাই, এদিকে নাই। কতদিন ধরে ছিল স্যার? কয়েকদিন বেশি না। আপনারা জানাইছিলেন নিজের ভ্যাকসিনগুলি অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য পুনরায়? কি কইছে? ওই কি কইছে স্যার? আরে আমি ভাই বিট দিতাম না ভাই, শুধু করে না, বিট দিয়ে সাধারণ মানুষের তো সমস্যা হইতেছে। অনেক সময় রাত্রে মানুষ আয়ে দেখা যায় দোকানে গিয়ে অ্যাভেলেবেল পায় না। তো কি এগুলি তো স্যার ফ্রিতে দেওয়ার কথা নাকি হসপিটাল থেকে? হয় অ্যাভেলেবেল থাকলে তো দিয়ে দিতেছি। আয়ো কতদিন ধরে নাই স্যার? বই না তো দেখতে কতদিন ধরে, মানে আনুমানিক একটা ধারণা? আপনার মানে ব্যাপারটা জানা আছে নি স্যার? মানে নাই কতদিন ধরে সেটা জানেন ব্যাপারটা যে নাই ভ্যাকসিন? 1 মাস। 1 মাস না?
এভাবেই নিজের পকেটের অর্থ বের করে সাধারণ মানুষের প্রতিষেধক ক্রয় করার কষ্টকর হয়ে পড়ছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে অবগত থাকলেও চরম গাফিলতির কারণে প্রতিষেধকের ব্যবস্থা করছে না, সেটা স্পষ্ট মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কথায়। এবং বিশেষ করে মহকুমা স্বাস্থ্য প্রশাসন যে এ বিষয়ে পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন সেটাও বোঝা গেছে এদিন। স্যান্দন টিভি। জিরানিয়া থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের সময় স্থানীয়দের সহযোগিতায় 17 কেজি 756 গ্রাম গাঁজা সহ বিহারের 5 জন মহিলা, 1 জন পুরুষ আটক হয় সোমবার। তাদের সাথে 3 বছর বয়সী এক শিশুও ছিল। ধর্মনগর থানার পুলিশ তাদেরকে আটক করে। রাজ্য থেকে প্রায় প্রতিদিন নিত্য নতুন কায়দায় বহিরাজ্যে পাচার করা হচ্ছে গাঁজা। পুলিশের চোখে ধুলো দিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারের অনেক ক্ষেত্রে পাচারকারীরা সফল হলেও বহু ক্ষেত্রে পাচারকারীরা ব্যর্থ হচ্ছে পুলিশের তৎপরতা ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কারণে। সোমবারও অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে বিহারের 5 মহিলা ও 1 জন পুরুষ লোক। তাদের সাথে ছিল 3 বছর বয়সী এক শিশু। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 26 প্যাকেটে 17 কেজি 756 গ্রাম গাঁজা। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জানান, এদিন এক অটো চালক ধর্মনগর থানার পুলিশকে ফোন করে জানায় একটি অটোতে করে 1 জন পুরুষ ও 5 জন মহিলা ধর্মনগর আইএসবিটির সামনে এসেছে। তাদের সাথে থাকা ব্যাগে গাঁজা থাকতে পারে। তারা ধর্মনগর আইএসবিটির সামনে ঘোরাঘুরি করছে। সে মোতাবেক ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিহারের 5 মহিলা সহ 1 জন পুরুষ লোককে আটক করে। তাদের কাছ থেকে 17 কেজি 756 গ্রাম গাঁজা উদ্ধার হয়। তারা জিরানিয়া থেকে সড়ক পথে কুমারঘাটে যায়। সেখান থেকে একটি অটোতে করে ধর্মনগর আইএসবিটির সামনে যায়। ধর্মনগর আইএসবিটি থেকে গাড়িতে করে তারা বিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ধৃতদের এদিন আদালতে সোপর্দ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় 6-7 জন বিহারি মহিলা সঙ্গে 1 জন পুরুষ এবং 1 জন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাঁজা সন্দেহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে। তাদের মধ্যে দেখা গেছে যে 5 জন মহিলা, 1 জন পুরুষ, 1 জন ছোট 3 বছর একটা বাচ্চা আছে। তারা সবাই বিহারের বাসিন্দা। তারা জিরানিয়া থেকে সবাই তাদের দেহের মধ্যে, তাদের বডির মধ্যে প্রায় 17 কেজি 700 গ্রাম গাঁজা নিয়ে আসছিল। তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে। কুমারঘাট থেকে একটা অটো দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল এবং তাদের গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল। তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই 5 জন মহিলাকে ডিটেইন করেছে, পুরুষ 1 জন সহ। তাদের কাছ থেকে 17 কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে এনডিপিএস এর একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। জানা যায়, বিহারের গাঁজার যথেষ্ট চাহিদা রয়েছে। তাই বিহারের একাংশ পাচারকারী বর্তমানে রাজ্য থেকে গাঁজা ক্রয় করে বিহারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে। রাজ্য থেকে গাঁজা বিহারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলা ও শিশুদের বেশি ব্যবহার করা হয়ে থাকে। সোমবার গাঁজা সহ পুলিশের হাতে ধৃতরা হল বিকাশ মণ্ডল, কবিতা দেবী, কাজল দেবী, রিঙ্কু দেবী, রঞ্জু দেবী ও সুমন দেবী। তাদের সকলের বাড়ি বিহারের করছিলাতে। স্যান্দন টিভি। শালিকাকে অপহরণের পর পাশবিক লালসা মেটানোর অভিযোগে ভগ্নিপতির জেল ও জরিমানার নির্দেশ দিল আদালত। গোমতী জেলার জেলা ও দায়রা আদালতের বিচারপতি এই সাজা ঘোষণা করেন। শালিকাকে অপহরণ করে বহিরাজ্যে নিয়ে গিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত ভগ্নিপতিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল গোমতীর জেলার জেলা ও দায়রা আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম রাজীব কর্মকার। তার বাড়ি অমরপুরের ফটিক সাগর পাড়ে। আদালত এদিন একাধিক ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুরের ফটিক সাগরের পাড় এলাকার বাসিন্দা রাজীব কর্মকার বিয়ের পর থেকে নিজের স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। স্ত্রীকে নির্যাতন করে শালিকাকে কুপ্রস্তাব দিত। শালিকা কুপ্রস্তাবে রাজি না হলে স্ত্রীর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিত।
2021 সালের 3রা জুন পরিকল্পনা করে রাজীব কর্মকার নিজের স্ত্রীকে আগরতলা নিকট আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার সময় নিজের শালিকাকে জোরপূর্বক অপহরণ করে চেন্নাই নিয়ে চলে যায়। সেখানে গিয়ে একটি ঘর ভাড়া করে শালিকাকে স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করে। চেন্নাই থাকাকালীন সময় রাজীব কর্মকার নিজের শালিকাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে রাজীব কর্মকারের শ্বশুর বাড়ি থেকে কাকরাবন থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময় রাজীব কর্মকার শালিকাকে নিয়ে রাজ্যে আসার পর পুলিশ বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। তারপর গোমতী জেলার জেলা ও দায়রা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। আদালতে এই মামলার শুনানি চলাকালীন সময় 16 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। সোমবার আদালত অভিযুক্ত রাজীব কর্মকারকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। অপহরণের দায়ে রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 363 ধারায় 3 বছরের কারাদণ্ড, 3000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। ফক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে 12 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত বলে জানান আইনজীবী। এই মামলার বিষয়বস্তু ছিল গত 3/6/2021 কাকরাবন থানার অন্তর্গত একটি নাবালিকা মেয়ে যখন সে প্রাইভেট পড়তে মাস্টার বাড়িতে যাচ্ছিল, এমন সময় তার নিজেরই ভগ্নিপতি রাজীব কর্মকার, সে যার বাড়ি হচ্ছে অমরপুর ফটিক সাগরের পার, সে একটা মারুতি গাড়ি নিয়ে ভিকটিমের ফলো করেছিল এবং পরবর্তী সময়ে তাকে সেখান থেকে কিডন্যাপ করে আগরতলা এয়ারপোর্টের মাধ্যমে সে চেন্নাইতে নিয়ে গিয়েছিল। চেন্নাইতে সে একটা ভাড়া বাড়িতে ভিকটিমের সঙ্গে সে অনেকদিন ছিল। সেখানে ভিকটিমকে তার নিজের স্ত্রী বলে পরিচয় দিয়ে সে ওই বাড়িতে ভিকটিমকে রেখেছিল এবং দিনের পর দিন ভিকটিমকে সেখানে ধর্ষণ করে গেছে। যখন ভিকটিমের বাবা মা ভিকটিমকে খুঁজে না পেয়ে মামলা করেছিল, মামলা তদন্তকারী অফিসার ছিলেন মাধবী দেববর্মা, উনি মামলা হাতে নিয়ে ভিকটিম তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং বিভিন্ন মাধ্যমে সোর্সের মাধ্যমে এই ভিকটিম এবং আসামিকে আগরতলা এয়ারপোর্ট থেকে আনা হয়েছিল। এই মামলায় তদন্তকারী অফিসার 16 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করে আদালতে পাঠিয়েছেন। দীর্ঘ শুনানির পরে সাক্ষ্যবাক্য শেষে আদালত উক্ত মামলায় রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করেছিল এবং আজকের দিনে তার পানিশমেন্ট ঘোষণা হয়েছে। আদালত তার রায়ের মধ্যে 363 ধারায় আসামিকে 3 বছরের সাজা সঙ্গে 3000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল, 376 এবং পক্সো আইনে তাকে 4 অফ পক্সো আইনে তাকে 12 বছরের জেল দিয়েছে, সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের জেল আজকে আদালত প্রদান করেছে। আদালতের এই রায়ের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী পল্টু দাস। স্যান্দন টিভি। রবিবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ সন্তোষ সীতারাম সিন্ধে নামে যুবককে গ্রেপ্তার করে। শনিবার আগরতলা রেল স্টেশনে জিআরপির হাতে 9 লক্ষাধিক টাকা সহ মহারাষ্ট্রের 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের রাখা হয় পশ্চিম আগরতলা মহিলা থানায়। পুলিশ তাদের জেরা করে জানতে পারে বহিরাজ্য থেকে স্বর্ণ এনে তারা আগরতলায় বিক্রি করে। স্বর্ণ পাচার চক্রের সাথে জড়িত তারা বলে সূত্রে খবর। তারপর সন্তোষ সীতারাম সিন্ধের নাম বেরিয়ে আসে। তারপর অভিযুক্ত সন্তোষকে জালে তুলেছে পুলিশ। অভিযুক্ত সন্তোষ আগরতলা পোস্ট অফিস চৌমুনি এলাকায় এক দোকানে স্বর্ণ গলানোর কাজে নিয়োজিত রয়েছে। পাশাপাশি সে বেআইনিভাবে স্বর্ণ বিক্রির সাথে জড়িত। উল্লেখ্য, গত 17 ফেব্রুয়ারি আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নগদ অর্থসহ আটক হয় মহারাষ্ট্রের 3 জন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রুটিন তল্লাশি চালানোর সময় জিআরপি পুলিশ সন্দেহজনক 3 জনকে আটক করে। ধৃতরা ছিলেন সুধীর বারাসু বাগমারে, কৃষ্ণ বাগমারে ও শিবা সিন্ধে। তাদের জিজ্ঞাসাবাদের পর তারা জানায় তাদের বাড়ি মহারাষ্ট্রে। তাদের আত্মীয় সন্তোষ সীতারাম সিন্ধে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সন্দেহজনকভাবে 3 জন লোককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে 9,56,000 টাকা উদ্ধার করা হয়। পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সন্তোষ সীতারাম সিন্ধে নামে একটা লোক এখানে আমাদের কামানচমড়িতে গণেশ প্যাটেল গোল্ড রিফাইনার এখানে কাজ করে। তার কাজ হলো স্বর্ণ গলানো এবং এর বিনিময়ে
নেওয়া, পারিশ্রমিক নেওয়া, প্লাস অনেক সময় এর স্বর্ণগুলি কিনে অন্যের কাছে বিক্রি করে। গত 2 বছর ধরে এখানে কাজ করছে। এই সূত্র ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই তথ্যগুলি পাই এবং তাদেরকে ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 25/2024 একটা চুরির কেসে তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করি এবং 3 দিনের পুলিশ রিমান্ড আমরা কোর্ট থেকে পাই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। সন্তোষ সীতারাম সিন্ধে, করিশ্মা এবং সুধীর প্লাস সীমা সীতারাম সিন্ধে, তাদের বাড়ি সবার বাড়ি মহারাষ্ট্রে। তারা ওই জায়গাতে আগরতলাতে কোন জায়গাতে থাকতো? সন্তোষ সীতারাম সিন্ধে এখানে গণেশ পাটেল গোল্ড রিফাইনার এই দোকানে কাজ করে এবং বাকিরা হলো তাদের রিলেটিভ। এখানে তারা 14 তারিখ আগরতলাতে আসে এবং যাওয়ার সময় তাদের কাছ থেকে 9,56,000 টাকা সহ ডিটেইন করা হয়। দক্ষিণ মধুপুর নোয়াবাড়ি এলাকায় রাবার বাগান থেকে উদ্ধার 2টি বাইক। রবিবার রাতে বাইক দুটি উদ্ধার করে মধুপুর থানার পুলিশ। জানা যায়, রবিবার রাতে মধুপুর থানার পুলিশের নিকট গোপন সংবাদ আসে দক্ষিণ মধুপুর নোয়াবাড়ি এলাকায় রাবার বাগানে গভীর জঙ্গলে 2টি বাইক পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেই সংবাদের উপর ভিত্তি করে মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ রাবার বাগানে অভিযান চালিয়ে গভীর জঙ্গল থেকে বাইক দুটি উদ্ধার করে। পরে বাইক দুটি মধুপুর থানায় নিয়ে আসা হয়। সোমবার উদ্ধার হওয়া বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে। মধুপুর থানার ওসি জানায়, রাবার বাগানের গভীর জঙ্গলে গাছের পাতা দিয়ে বাইক দুটোকে ঢেকে রাখা হয়েছিল। 2টি বাইকের মধ্যে একটি বাইকের নম্বর প্লেট নেই, অপর বাইকটির নম্বর রয়েছে। সে বাইকের নম্বর TR01V 9498। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। রাত্রেবেলা 7টা সাড়ে 7টা নাগাদ একটা সিক্রেট ইনফরমেশন আসে আমাদের এখানে সাউথ মধুপুর নোয়াবাড়ি এলাকায় 2টি বাইক পাচারের উদ্দেশ্যে লুকিয়ে আছে, রাখা হয়েছে। তখন এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকায় যাই। তখন রাবার বাগানে গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি আরম্ভ করার পরে রাবার বাগানে পাতার নিচে লুকানো 2টি বাইক আমরা 2টি জায়গা থেকে উদ্ধার করি। স্যার, বাইকগুলোর নাম্বার? একটা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হলো TR01B 9498। কি সাইকেল এটা? এটা হলো গ্ল্যামার বাইক। আচ্ছা। আর একটা হিরো বাইক, এটার চেসিস নাম্বার হলো MBL JA 05EK D 9S06371। স্যার, এই বাইকগুলির মালিক কি চিহ্নিত করা গেছে? মানে কারা মালিকগুলি এখন আমরা পাইনি, আমরা ডিটেল বের করেছি। এখন আমরা এগুলো 102 করে কোর্টে প্রেরণ করব। তারপরে কোর্ট থেকে মালিক এসে তার ওনারশিপ চেঞ্জ যদি প্রমাণ করতে পারে কোর্ট থেকে রিলিজ করে নিয়ে যাবে। গৃহবধূকে মারধর করে রাস্তায় ফেলে রাখলো তার স্বামী। দমকল কর্মীরা উদ্ধার করে মেলাখোর হাসপাতালে নিয়ে আসলো গৃহবধূকে। স্বামীর বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে সহযোগিতার অভাবে ভুগছে অসহায় গৃহবধূ। স্ত্রীকে মারধর করে রাস্তায় ফেলে রাখলো স্বামী বলে অভিযোগ। রাস্তা থেকে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল দমকল কর্মীরা। ঘটনা মেলাঘর মোহনভোগ সংলগ্ন এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম মনির হোসেন। আহত গৃহবধূ পারভিন বিবির অভিযোগ, মনির হোসেন তাকে বাড়ি থেকে মারধর করে মোহনভোগ তৈবাদ্দাল চুন্দল এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় ফেলে চলে যায়। সঙ্গে পারভিন বিবির 2 বছরের শিশুটিও ছিল। পরবর্তী সময় দমকল কর্মীরা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসে। গৃহবধূর অভিযোগ, স্বামী প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকে, কিন্তু সুস্থ অবস্থায় তাকে মারধর করে। বাপের বাড়ি কালাপানিয়া এলাকায় হলেও গৃহবধূর মা বাবা থেকে শুরু করে কেউ নেই। বর্তমানে বিচার চাওয়ার জন্য তিনি কার সহযোগিতা নেবেন সে বিষয়টি নিয়ে অসহায়, কিন্তু স্বামীর অত্যাচারে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়েছে। অভিযুক্ত স্বামী কারোর কথাই শুনছেন না। আমার স্বামী আমারে মারছে, মাইরা রাস্তা ফালায় রাখছে। কি লইয়া, মানে কি বিষয় মারছে আপনারে? আমার স্বামী আমারে সবসময় মারধর করে। হ্যাঁ, চুরি বাটপারি সিটারি সবকিছু হে করে,
হ্যাঁ আমার সবসময় আমার উপর অত্যাচার করে, আজকে 20 বছর আমার হ্যাঁ অত্যাচার করে। বাড়ির কোনো গার্জিয়ান কোনো হ্যাঁ সারা দেয় না, গ্রামে হলেও কোনো মানে কিছু করতে পারতেছে না, গার্জিয়ানও কোনো মানে গ্রামের উপরেও মানে কোনো দায়িত্ব দেয় না, তারা নিজেও কোনো মানে ইয়া করে না। মানে আজকে আমারে লাঠি দিয়ে মারছে, দাও দিয়ে মারছে, এরপরে ইট দিয়ে দিছে আমার মাথা, আমার হাতে, মানে পুরো শরীরে আমার দিছে। হাসপাতালে কি আনছে আপনাকে? হাসপাতালে আমার কি আনছে আমি কইতাম পারি না। মাইরা কি বাড়ির রাস্তা ফেলে রাখছে? মানে মাইরা বাড়িতে মাইরা এরপর রাস্তা দিয়ে ফেলে রাখছে। তুমি কি আপনার স্বামী কি করেন? আমার স্বামী এমনি কিচ্ছু করে না, এমনি নেশা করেন? নেশা করে মানে করে, নেশা করে, নেশা করলো হ্যাঁ সবকিছু আমার সুস্থ থেকে হ্যাঁ আমার করে দি। আপনি কি থানা মামলা করবেন নি আপনার স্বামী বিরুদ্ধে সুস্থ হইলে? আমার বাবার বাড়ির তো কেউ নাই, আমি একদম গরিবের মাইয়া, আমার কোনো কেউই নাই। আমার মা আসলো কিছুদিন আগে, আমার মা মারা গেছে, আমার ভাই নাই, কেউ নাই, আমার একজন বোন আছে দূরে, আমার আর কেউ নাই। শিশুর আগে আপনার? হ আমার বাচ্চা, আমার বাচ্চা। সাদ্দুর টিভি। সর্বভারতীয় কংগ্রেস কমিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার উদয়পুর ইনকাম ট্যাক্স অফিসের সামনে ধর্ণা সংগঠিত হয়। এদিন উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে আয়কর অফিসের সামনে এসে ধর্ণায় মিলিত হয়। উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা। তারা সরকারের তীব্র সমালোচনা করেন। আপনারা জানেন সারা দেশে ভারতীয় জনতা পার্টি সরকার দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরোধী দলকে জব্দ করার জন্য প্রতিনিয়ত সেখানে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত 14 সাল থেকে যখন এই দেশের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে আমরা দেখেছি সারা দেশের মধ্যে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হচ্ছে। সেটা মধ্যপ্রদেশ বলুন, সেটা কর্ণাটক বলুন, সেটা মহারাষ্ট্র বলুন, হরিয়ানা বলুন, যে কোনো রাজ্যের কথা বলুন, সেখানে আপনারা দেখেছেন যে মোদী সরকার তার প্রশাসনিক ক্ষমতা বলে কিভাবে সরকার ভেঙে তাদের নেতৃত্বে সেখানে সরকার গঠন করেছে। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে সোমবার রাজধানীর বনমালীপুর সেবা মন্দিরে শ্রী শ্রী রাম ঠাকুরের বিশেষ পূজার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে শুরু হয় পূজার্চনা। এদিন বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে অন্নভোগের আয়োজন করা হয়। সকাল থেকে পূজার্চনার পর দ্বীপ্রহরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের এক সদস্য জানান, রবিবার সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয় মন্দিরে। সোমবার বিশেষ পূজার আয়োজন করা হয়েছে, পাশাপাশি অন্নভোগের আয়োজন করা হয়েছে। আজকে বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে জন্মতিথি উপলক্ষে আজকে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে বিশেষ তিথি হিসাবে। তারপর ভোগ শেষ হওয়ার পর মহাপ্রসাদ বিতরণ করা ভক্তদের মধ্যে। আমবাসা পুর পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে এক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় সোমবার। এদিন এই র্যালিটি আমবাসা পুর পরিষদের নতুন ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা পৌর পরিষদের কাউন্সিলরগণ, আমবাসা পৌর পরিষদের ডেপুটি সিইও সমীরণ রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, সরকার মানুষের স্বার্থে এই সুবিধা চালু করেছে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে এই র্যালি থেকে ওনাদেরকে অভিনন্দন জানাই এই কারণে যে আজকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আপনারা জেনেছেন গত কয়েকদিন আগে এই রাজ্যের 4,15,000 পরিবারকে জন আরোগ্য যিনি সবসময়
চিন্তা ভাবনা করেছিলেন যে রাজ্যের মানুষের স্বাস্থ্যের জন্য এই স্কিম চালু করেছেন সিএম জয় অর্থাৎ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলি যারা আমরা সোমবার ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবারে রাজ্যভিত্তিক আসর অনুষ্ঠিত হবে। মূলত রাজ্যভিত্তিক আসর কোথায় হবে, কিভাবে হবে, এই বিষয়টিকে সামনে রেখে এদিনকার এই বৈঠকের আয়োজন। এ বৈঠকে পৌরোহিত্য করেন বিধায়ক তথা ত্রিপুরার পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি পিনাকি দাস চৌধুরী। গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে এবং আমরা কিছুদিন পরপরই সেই বৈঠকের আহ্বান করা হয় এবং বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পাওয়ার লিফটিং কমপ্লিট হয়েছে। আমরা আগামী দিন স্টেট লেভেল কীভাবে করবো, কোথায় করবো সেই বিষয় নিয়ে এখানে আলোচনা এবং আজকে সেখানটা বৈঠকে মোটামুটি একটা সিদ্ধান্ত নেব এবং পরবর্তী সময় কিভাবে কোন জায়গায় কোন তারিখে আমরা স্টেট লেভেল করতে পারবো সেই বিষয়ে এখানে বসা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।